যে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজের অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমার প্রশ্ন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দেওয়ার কে? আমার নামাজ, আমার ধর্মীয় অনুশাসন আমি পালন করব, বিশ্ববিদ্যালয় এখানে কে বলার? তারা বাধা দেওয়ার কি? এই হিম্মত নিয়ে আমাদের কথা বলতে হবে। যে সকল আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নামাজের আয়োজন করেছিলেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই বিশ্ববিদ্যালয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনাদের ধর্মীয় অনুশাসন আপনারা পালন করেন। একই সাথে আরেকটি বিষয় দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলা ভবনের সামনে শিখ ধর্মের অনুসারীদের একটি ওখানে ধর্মীয় উপাসনালয় রয়েছে। শিখ মন্দির বলা হয় এটাকে, গুরুদুয়ারা নানকশাহী নাম। অনেকেই দেখেছেন। এই গুরুদুয়ারা নানকশাহীর কালকে একটি বিশেষ তাদের ধর্মীয় উৎসব ছিল, ধর্মীয় আয়োজন ছিল, এবং এই ধর্মীয় আয়োজনে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তলোয়ার নিয়ে বিশেষ পোশাক পরে এই যে দেখেন তারা মিছিল পর্যন্ত করেছে। এটি নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নেই, বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ নেই, আমার কোনো নেতিবাচক কমেন্টও নেই। কারণ প্রত্যেকটি ধর্ম যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা নিয়ে আমরা ভিন্ন কোনো কথা বলতে চাই না, আমরা এটি নিয়ে নেতিবাচকতা ছড়াতে চাই না। কিন্তু এই 90 নয় 96% মুসলমানের বাংলাদেশে আপনি যখন আপনার ধর্মীয় অনুশাসন পালন করতে পারবেন না, আপনার ধর্মীয় ইবাদত বন্দেগীতে বাধা দান করা হয়, বাধা দেওয়া হয়, তখন আমাদের গায়ের লোমগুলো শিহরে ওঠে, আমরা আর স্থির থাকতে পারি না। এই যে দেখেন শিখ ধর্মের অনুসারীদের তলোয়ার নিয়ে তারা ক্যাম্পাসে র্যালি করছে, মিছিল করতেছে। ভাই, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে টিএসসি এলাকার ছবি। তারা যদি তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে মিছিল করতে পারে, র্যালি করতে পারে, তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, তাহলে মুসলমান যারা তারা কেন নামাজ পড়তে পারবে না? তারা নামাজ আদায় করতে গেলে কেন প্রশাসন বাধা দেবে? এই উত্তর আমাদেরকে অবশ্যই দিতে হবে। এই উত্তর আমরা চাই এই মাজা ভাঙা প্রশাসনের কাছ থেকে। অন্যথায় আমরা চুপ থাকবো, এটা ভাববার কোনো কারণ নেই। আজকে নীরবে নিভৃতে আমরা এই ভারতীয় দালাল সরকারের গোলামদের দাসত্ব মেনে নিয়েছি, বিধায় আজকে আমাদের উপরে তারা এরকম নাকের ডগায় ছুরি চালাতে পারছে। বিকজ আমরা নিশ্চুপ, আমরা কথা বলি না, প্রতিবাদ করি না। এই প্রতিবাদ না করার কারণে আমার আপনার উপরে এই স্ট্রিম রুলার চালানোর সুযোগ পাচ্ছে। আবার আমরা যারা প্রতিবাদ করি, আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হয়, আমাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়, থ্রেট দেওয়া হয়, যাতে আমরা চুপ হয়ে যাই, আমরা যাতে কথা না বলি, আমরা যাতে চুপটি মেরে বসে যাই। এই হচ্ছে বাংলাদেশের আজকের অবস্থা। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আপনি আপনার ধর্মীয় অনুশাসন পালন করবেন, নাকি ওদের বাধায় আপনি চুপটি মেরে বসে থাকবেন? আপনি সিদ্ধান্ত নেন। আমি এই খবরটি দেখে রীতিমতো শিহরে উঠেছি, আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আমি কোনোভাবে এটা মানতে পারছি না, কোনোভাবেই না। যারা খবরটি দেখেছেন ইতিমধ্যেই তারা তো সবাই জানেন। এই যে দেখুন পত্রিকার খবর, আমরা বানিয়ে বলছি না ভাই, পত্রিকায় আসছে, প্রত্যেকটি পত্রিকায় খবর ছাপিয়েছে যে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজের অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমার প্রশ্ন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দেওয়ার কে? আমার নামাজ, আমার ধর্মীয় অনুশাসন আমি পালন করব, বিশ্ববিদ্যালয় এখানে কে বলার? তারা বাধা দেওয়ার কি? এই হিম্মত নিয়ে আমাদের কথা বলতে হবে। যে সকল আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নামাজের আয়োজন করেছিলেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই বিশ্ববিদ্যালয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনাদের ধর্মীয় অনুশাসন আপনারা পালন করেন। ওদের বাধার জন্য আপনি আপনার ধর্মকর্ম পালন করবেন না, এটা হতে পারে না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই মোদির দালালি করতে পারে, মোদির দাসত্ব করতে পারে, গোলামি করতে পারে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে ওই মোদির গোলামি আমরা করব না ইনশাআল্লাহ। আমরা ওই ভারতের দাসত্ব করব না ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আমার লাইভটি দেখছেন এবং দেখবেন, প্রত্যেকের প্রতি আমার আহ্বান, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই মোদি সরকারের দালালদের, গোলামদের দাস বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা সেই নামাজের আয়োজন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করেন।
প্রত্যেকটা শিক্ষার্থী যাদের ভিতরে ন্যূনতম ধর্মীয় অনুশাসন কাজ করে সবাই সেখানে অংশগ্রহণ করবে। আমার বিশ্বাস একজন শিক্ষার্থীও বাদ যাবে না, প্রত্যেকটা শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করবে। মাকসুদ কামাল সাহেব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আগে থেকেই চিনি, উনি একজন কট্টর ভারতপন্থী এবং আওয়ামী লীগের একজন খাঁটি দালাল। এই মানুষটি আমরা যখন ডাকসুর ইলেকশন করি তখন থেকেই উনার আচরণ আমি দেখে আসছি। আজকে চেয়ারে বসার পরপরই উনার রূপ আরো ভয়ঙ্কর রূপে প্রকাশ পেয়েছে। এর আগে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন আখতারুজ্জামান, তার চরিত্র সম্পর্কে সবাই জানেন। এই বিশ্ববিদ্যালয়কে তারা কলঙ্কিত করেছে। তারপরেও অনেকেই আশাবাদী ছিলেন মাকসুদ কামাল সাহেব ভাইস চ্যান্সেলর হওয়ার পরে হয়তো এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পরিবেশ কিছুটা উন্নতি হবে, কিন্তু বাস্তবে তা নয়। যে সিস্টেমের মধ্যে আজকে এই বিশ্ববিদ্যালয় প্রবেশ করেছে, এই ইউনিভার্সিটি যে সিস্টেমের মধ্যে ঢুকেছে, এই সিস্টেমের মধ্য থেকে এই ইউনিভার্সিটি কোনোদিন ভালো কিছু করতে পারবে না, এখান থেকে ভালো কোনো আউটপুট আসবে না। কারণ এরা আজকে ভারতের গোলামে পরিণত হয়েছে, মোদির দাসে পরিণত হয়েছে। এরা 24 ঘন্টা মোদির দাসত্ব করতে ব্যস্ত। মোদি সরকারের কাছ থেকে যে প্রেসক্রিপশন এই ইউনিভার্সিটিতে আসে, এটা বাস্তবায়নের জন্য এরা মরিয়া হয়ে ওঠে। রমজান মাসে দেখেছেন ইফতারের উপর এরা নিষেধাজ্ঞা দিয়েছে, ইফতার মাহফিল করা যাবে না। যারা ইফতারের আয়োজন করতে গেছিল সেই শিক্ষার্থীদের উপরে এই মোদি সরকারের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রলীগের গুন্ডারা অতর্কিত আক্রমণ করে অসংখ্য শিক্ষার্থীকে তারা পবিত্র রমজান মাসে আহত করেছে। সবাই দেখেছেন, সবাই দেখেছেন। এই মোদির দালাল গোলামদের চরিত্র, বৈশিষ্ট্য, ক্যারেক্টার হচ্ছে এটাই। এদের কাছ থেকে আমি আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারি না বন্ধুগণ, কোনোদিনই পারি না। তাই আমি আয়োজক যারা, তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে আপনারা কেউ চুপ থাকবেন না। এই বিশ্ববিদ্যালয় আমাদের, এই বাংলাদেশের, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের। এই ইউনিভার্সিটি ভারতীয় কোনো দালালের জন্য তৈরি হয় নাই, বরঞ্চ যখন 1921 সালে এই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, ঠিক তার আগে এই ইন্ডিয়ার দালালরা বিরোধিতা করেছিল, আমাদের বাংলাদেশকে নিয়ে ট্রল করেছিল, এই পূর্ব বাংলার মুসলিমদের নিয়ে ট্রল করেছিল। আমাদেরকে বলা হয়েছিল চাষা ভূষা, আমরা নাকি চাষা ভূষার সন্তান, এই চাষা ভূষাদের জন্য আবার কিসের ইউনিভার্সিটি, এভাবে আমাদেরকে ট্রল করেছিল তারা। এভাবে এই পূর্ব বাংলার জনগণকে নিয়ে সেই 1921 সালের আগে থেকেই ট্রল করে আসছে তারা, যাতে এই পূর্ব বাংলা অর্থাৎ ঢাকার মধ্যে কোনো ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত না হয়। এই ছিল ভারতের আচরণ ওই সময়, এই ছিল এই ইন্ডিয়ার দালালদের আচরণ। আর আজকে তাদেরকে স্যালুট জানাতে জানাতে এদের জুতার সোল পর্যন্ত এরা ক্ষয় করে ফেলে। প্রিয় বন্ধুগণ, আমাদের শরীরে আগুন জ্বালানোর কথা কয়েকদিন আগে বাংলাদেশের একটি জেলায় দেখেছেন, হিন্দু ধর্মের ভাই বোনেরা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করেছে। সেই উৎসবে তারা আপনার দেশীয় কি বলে ওই তলোয়ার আর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে তারা মিছিল করেছে, র্যালি করেছে, কোনো আপত্তি নেই। তাদের ধর্মীয় উৎসব যদি এরকমের হয়ে থাকে অসুবিধা নেই, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করছে। কোনো মুসলমান বাধা দিয়েছে দেখেছেন? কেউ বাধা দেয় নাই, আর বাধা দেওয়ার সুযোগও নেই। কিন্তু আপনি মুসলমান হয়ে যখন নামাজ পড়তে যাবেন, আপনি আপনার ধর্মীয় অনুশাসন পালন করতে যাবেন, ঠিক তখনই মুসলমান হয়ে ওই মোদির দালালেরা আপনাকে বাধা দেবে, ওই মোদি সরকারের গোলামরা আপনাকে বাধা দেবে। এই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা। কিছুদিন আগে তো দেখেছেন, কিছুদিন না 3 দিন আগে 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ফরিদপুরের মধুখালীতে। সেই ঘটনার বিচার আজ পর্যন্ত হয় নাই। কালকে সেখানকার বিক্ষুব্ধ জনগণ প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। সেই বিক্ষুব্ধ জনগণের উপরে গুলি চালিয়ে এই মোদি সরকারের পেটুয়া বাহিনী বাংলাদেশে যারা, সেখানে অসংখ্য মানুষকে আহত করেছে। যতদূর আমি শুনেছি একজন নাকি নিহতও, যদিও পত্রিকায় আমি এখনো পাই নাই খবরটি। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আমরা খাতা কলমে স্বাধীন, কিন্তু বাস্তবে আমরা কতটুকু স্বাধীন আই ডোন্ট নো। আপনি নিজেকে প্রশ্ন করলেই বুঝবেন যে আমরা ফিলিস্তিন, কাশ্মীর এদের থেকে কতটুকু ভালো আছি। আমার তো মনে হয় ফিলিস্তিন, কাশ্মীরের মুসলমানেরা যে পরিমাণ শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে, আমরাও একই অবস্থার মধ্যেই আছি। হয়তো খাতা কলমে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, কিন্তু বাস্তবে আমার আপনার স্বাধীনতা কোথায়?
কথাই আপনার স্বাধীনতা। আপনার স্বাধীনতা যদি থাকতোই তাহলে আপনাকে নামাজের জন্য আজকে অনুমতির প্রয়োজন হইতো না। আপনার ধর্মীয় উৎসব পালন করবেন, ইফতার মাহফিল করবেন, এই ইফতার মাহফিলের জন্য আপনাকে কারো পারমিশনের প্রয়োজন হইতো না, যদি এই বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হয়ে থাকতো। প্রিয় বন্ধুগণ, অসংখ্য মানুষ লাইভটি দেখছেন, কিন্তু এই মেসেজ জনগণের কাছে পৌঁছাতে হবে আমাকে, আপনাকে, সকলকে। বাংলাদেশের গণমাধ্যমগুলো আমার আপনার বক্তব্য প্রচার করবে না, কারণ এরা ওই ভারতের গোলামি করতে করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমাকে, আপনাকে এই মিডিয়ার দায়িত্ব পালন করতে হবে, গণমাধ্যমের ভূমিকায় লিপ্ত হতে হবে। আমাদের প্রত্যেকটি মেসেজ, ভয়েস জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার আপনার সকলের, কারণ মানুষকে জাগাতে না পারলে ব্যর্থতা আমাদের। আজকে এই পরিস্থিতির জন্য আমরাও দায়ী, আমি নিজেও দায়ী স্বীকার করছি, কারণ আমরা নিশ্চুপ, আমরা নীরব, আমরা কথা বলছি না, প্রতিবাদ করছি না। আমি মনে করছি, আপনি মনে করছেন যে কথা বলতে গেলে অযথা উটকো ঝামেলা, কেন আমি ঝামেলা পাকাবো, কেন আমি বিপদে পড়বো। কিন্তু আপনি জানি না যে আজকে আমি নিশ্চুপ মানে কালকে আমার উপরে এই বিপদ আসবে, 100% আসবে, নিশ্চিত। লিখে রাখেন, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনাকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, আমাদের সকলের সম্মানিত ব্যক্তি। কিন্তু উনার যখন কথা বলার সুযোগ ছিল উনি কথা বলেন নাই সেভাবে, কিন্তু আজকে তিনি নিজেই বিপদে পড়েছেন। গত পরশুদিন 3-4 দিন আগে উনার হাজিরা ছিল আপনার সেই লেবার কোর্টে, কাকরাইল শ্রম আদালতে। আমি নিজে উপস্থিত ছিলাম, ওনার পাশে দাঁড়িয়েছিলাম পুরোটি সময়, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবের পাশে আমি দাঁড়িয়েছিলাম কোর্টে। যা হওয়ার তাই হয় বাংলাদেশের আদালতগুলোতে, সবাই জানেন, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমার দুঃখ লাগে, ইউনূস সাহেবের যখন কথা বলার সুযোগ ছিল, স্কোপ ছিল, তখন যদি তিনি জনগণের পক্ষে দাঁড়াতেন সঠিকভাবে, সাহস নিয়ে, বাংলাদেশে হয়তো কিছু একটা হয়েও যেত, হতেও পারত। কিন্তু তিনি কথা বলেন নাই, কিন্তু আজকে তিনিও বিপদে পড়েছেন। তো এই জন্য এখান থেকে আমাদের মেসেজ, অনেক কিছু শেখার আছে, জানার আছে, শিক্ষা নেওয়ার আছে। বন্ধুগণ, আমি আপনি আজকে নিশ্চুপ, তার মানে কি আমি আপনি বিপদমুক্ত? কোনোদিনই নই, কোনোভাবেই নয়। তাই আমাকে আপনাকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি আপনি যদি মনে করে থাকি আমি আপনি চুপ আছি, ভালো আছি, সুন্দর আছি, আরামে আছি, নো, কেউ আমরা আরামে নই, ভালো নয়। আজকে আপনি কথা বলেন না মানে কালকে আপনার উপরে এই বিপদ আসবেই আসবে। তখন আপনার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষকে আপনি হারিকেন নিয়ে খুঁজলেও পাবেন না। হারিকেন নিয়ে খুঁজবেন, কেউ আপনার পাশে দাঁড়াবে না, কারণ আপনি অন্যের বিপদের সময় চুপ ছিলেন, অন্যের বিপদের সময় কথা বলেন নাই। এই জন্য আপনার বিপদের সময় অন্যরাও কথা বলবে না, তারাও নিশ্চুপ থাকবে, দেখবে শুধু। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন, আর নীরবতা নয়, আর চুপ থাকা নয়, আর ঘাপটি মেরে বসে থাকা নয়। এখন আমাদের প্রতিবাদ করতে হবে। বাঁচলে বাঁচার মতো বাঁচুন, নয়তো ওই ব্যাঙের মতো মাটির গর্তে ঢুকে সেখানে হাইবারনেশনে যান অথবা মারা যান। কথা পরিষ্কার, আর অন্য কোনো বাঁচার রাস্তা নেই, বিকল্প কোনো পথ নেই। আমার কথা আপনার খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, মনে দুঃখ লাগতে পারে, কিন্তু আমি যেটা বলছি এটাই সত্য, এটাই চিরন্তন সত্য, এটাই বাস্তবতা। এর বাইরে আর বাস্তবতা নেই, এর বাইরে আর কোনো বাস্তবতা নেই। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি প্রতিবাদ করে বেঁচে থাকবেন নাকি ওই ব্যাঙের মতো গর্তে লুকিয়ে হাইবারনেশনে যাবেন আর মরতে থাকবেন। সিদ্ধান্ত আপনার উপরেই ছেড়ে দিলাম। প্রিয় বন্ধুগণ, আমি আবারও অনুরোধ জানাবো, আপনাদেরকে এক একটা গণমাধ্যমের ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল, তাই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদের এই ভয়েস মেসেজকে ছড়িয়ে দিতে হবে জনগণের কাছে। আমি আবারও আপনাদের প্রতি আহ্বান জানাবো, ফরিদপুরের যে মধুখালীর ঘটনা, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই, এটা যাতে আমরা কোনোভাবেই ছাড় না দেই। এটা আমাদের অস্তিত্বে আঘাত দিয়েছে তারা, এই অস্তিত্বের আঘাত আমরা কোনোদিন মানতে পারি না, মেনে নেব না ইনশাআল্লাহ। এটার জন্য সর্বোচ্চ লড়াই আমরা চালিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।